যদি আপনার কাছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার থাকে, আপনার ভিসা 100%। 95% মানুষ ইংলিশে কথা বলে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু চ্যানেল 2025 সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমরা কি নিয়ে কথা বলবো। আমরা আজকে ইউরোপের জনপ্রিয় দেশ নেদারল্যান্ডে কথা বলছি, কারণ ইউরোপে কিন্তু অনেকগুলো দেশের বিভিন্ন ধরনের রুলস, রেগুলেশন, টিউশন ফিস, বাজেট সবকিছু ভিন্ন ভিন্ন রুলস আছে। তো আজকে আমরা পার্টিকুলারলি নেদারল্যান্ডে কথা বলবো। আমাদের সাথে অতিথি আছেন যিনি কিনা নেদারল্যান্ডে বর্তমানে পড়াশোনা করছেন। এটা আমাদের সেকেন্ড এপিসোড। এর আগে আমরা পর্তুগালে কথা বলেছিলাম। আপনারা যারা পর্তুগালের এপিসোড দেখেননি তারা আই বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনাদের কমেন্ট সেকশন আমি দিয়ে দিব পিন কমেন্টে। তো আমি দেরি করছি না, তো আমি স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি ফারিয়া মারেক অধরা, যিনি বর্তমানে হচ্ছে নেদারল্যান্ডে মাস্টার্স করছেন। তো আমি ফারিয়ার কাছে সরাসরি চলে যাব যে আপনি যদি কাইন্ডলি আপনার শর্ট ইন্ট্রোডাকশন দেন যে আপনি আসলে কি করেছেন এবং বর্তমানে কি করছেন, কোথায় পড়াশোনা করছেন, কি সাবজেক্টে পড়াশোনা করছেন, তারপর আমরা সরাসরি প্রশ্ন চলে যাব। জি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফারিয়া মালেক অধরা বলছি নেদারল্যান্ডস থেকে। আমি বর্তমানে নেদারল্যান্ডসের রটারডাম ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আছি। মাস্টার্স করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। আমার 1 ইয়ার প্লাস হয়েছে আমি এখানে এসেছি। আর হচ্ছে আমি এখন অলমোস্ট আমার মাস্টার্স কমপ্লিট করার পর্যায়ে রয়েছি, আচ্ছা আচ্ছা এটাই আচ্ছা আর আচ্ছা কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমরা যেটা শুনলেন যে মাস্টার্স করছেন, তো আমি আসলে নেদারল্যান্ডে আজকে আমাদের যে পডকাস্টের মধ্যে আমরা চেষ্টা করব নেদারল্যান্ডে আসলে কি কি সুযোগ সুবিধা আছে বা কেন নেদারল্যান্ডে যাওয়া উচিত। আমাদের প্রথম যে প্রশ্নটা আসলে কেন নেদারল্যান্ড, মানে এতগুলো দেশ আছে, যেহেতু আমরা জানি জার্মানি আছে, ইংলিশ স্পিকিং কান্ট্রি আছে, তো নেদারল্যান্ডটা চুজ করার মানে মূল কারণটা কি ছিল? আচ্ছা, যদি বলতে হয় নেদারল্যান্ডস কেন, আসলে নেদারল্যান্ডস অনেক উন্নত একটা ইউরোপিয়ান কান্ট্রি, এটা সবাই কম বেশি জানেন। ওয়েস্টার্ন ইউরোপ বলা হয় এটাকে। আর এখানে অনেক অ্যাডভান্টেজ হচ্ছে, এখানে 95% মানুষ ইংলিশে কথা বলে, যেটা আমাদের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, যেটা আপনি অন্য আদার ইউরোপিয়ান কান্ট্রিতে গেলে সহজেই পাবেন না, যারা ইংলিশ অ্যাকসেপ্ট করে। আর যদি সবচেয়ে মেইন কথায় আমি আসি, কেন নেদারল্যান্ডস, বাংলাদেশ থেকে আমি, এটা অনেকেই জানে, যদি আপনার কাছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার থাকে, আপনার ভিসা 100%। সো দ্যাটস ওয়াই মেইনলি নেদারল্যান্ডস। তো আমরা যেটা বুঝতে পারলাম নেদারল্যান্ডে কিন্তু আপনার খুব সহজে ভিসা রিজেকশনটা মনে হয় হয় না, মানে যদি না, আপনার কাছে যদি আপনার ইউনিভার্সিটির অ্যাকসেপ্টেন্স লেটার থাকে, আইন দিয়ে অ্যাপ্রুভাল থাকে, আপনার ভিসা 100%। তার মানে এটা কিন্তু সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। যেমন আমি যদি জি, এটা প্লাস যে পয়েন্ট। অন্যান্য দেশে যেটা হয়, আপনার অফার লেটার পাওয়ার পর একটা এম্বাসি ফেস করার মতো একটা ঝামেলা আছে, কিংবা এম্বাসি রিজেকশন করে। তো সেক্ষেত্রে কিন্তু নেদারল্যান্ড কিন্তু ইউনিভার্সিটি আপনাকে হেল্প করছে। জাস্ট জি জি। সবচেয়ে একটা পজিটিভ, আপনি যে অফার লেটার ম্যানেজ করতে পারেন, আপনার ভিসাটা মোটামুটি তবে এটা না যে আপনার এম্বাসি ফেস করতে হবে না, এম্বাসি আপনাকে মাস্ট ফেস করতে হবে, আপনার ফিঙ্গার দিতে আপনাকে কিছু কোয়েশ্চেন্সও করবে। বাট আপনার ইউনিভার্সিটি অ্যাপ্রুভাল থাকা মানে আপনার ভিসা হবে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা তাহলে যেহেতু নেদারল্যান্ডে আমরা ভালো একটা দেশে শুনলাম, তো পড়াশোনার জন্য আসলে নেদারল্যান্ড চুজ করা কারণ পড়াশোনার মানটা কিরকম, বা আমরা যদি বলি যে অন্যান্য দেশে যেরকম পড়াশোনার জন্য জার্মানি যেমন একটা নাম আছে, কিংবা ইউএস এর নাম আছে, যে নেদারল্যান্ডে পার্টিকুলারলি পড়াশোনার জন্য কিরকম আছে, বা কিরকম চাপ, বা প্রফেসররা কিরকম, সেটা যদি একটু আপনার অভিজ্ঞতা শেয়ার করতেন। ওকে, নেদারল্যান্ডসে যেটা, আহ, এখানে আপনার ইংলিশ টট প্রোগ্রাম আপনি এভেইলেবল পাবেন, যেটা আমাদের মেইন ক্রাইটেরিয়া থাকে। কারণ যেরকম আপনি জার্মানিতে অ্যাপ্লাই করতে গেলে আপনার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটিতে জার্মান ল্যাঙ্গুয়েজটা লাগে, এখানে সেটা না। এখানে আপনাকে ইংলিশ টট প্রোগ্রাম আপনি অ্যাভেইলেবল পাবেন যে কোনো সেমিস্টারে। এবং এখানে আপনার মাল্টিকালচারাল এরিয়া এটা, যেহেতু ইংলিশে সবাই কথা বলে, সো এখানে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মানুষ আছে। যার কারণে এখানে আপনার এডুকেশনটা একদম ওই
মানে আপনি মাল্টিকালচারাল ভাবে আপনি শিখতে পারেন। আর এখানে টিচাররা, ফ্যাকাল্টিরা অনেক হেল্পফুল, মানে তারা আপনাকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করবে। ইটস নট দ্যাট আপনি আপনি আপনার স্টুডেন্ট, সে আপনাকে সবসময় হেল্প করবে এনিথিং, শুধু আপনার পড়ালেখার বিষয় না। এখানে যখন আমি নতুন এসেছিলাম, আমার প্রফেসর আমাকে হাউজিং থেকে শুরু করে, এখানে গেমেন্টি বলে যেটা আর কি আমাদের বাংলাদেশের যেরকম আমরা হাউস রেজিস্ট্রেশন করি, এগুলোর প্রসিডিউর থেকে শুরু করে সবকিছু আপনাকে A to Z ইউনিভার্সিটিতে শিখাই দেওয়া হবে। কারণ আপনি শুরুতে এসে জানেন না আপনার কোনটা কি করতে হবে, আপনার কোন প্রসেস থেকে যেতে হবে এখানে থাকতে গেলে। তো সেটার জন্য আপনাকে ইউনিভার্সিটি, আপনার প্রফেসররা অনেক হেল্প করবে এখানে। আর আচ্ছা। এডুকেশন যেটা আমার শুরুতে কিছুটা ল্যাকিংস হয়েছিল, কারণ বাংলাদেশে মূলত কি আমরা ব্রিটিশ কারিকুলামটা ফলো করি পড়ালেখাতে, কিন্তু ইউরোপে সেটা না। ইউরোপে ইউরোপিয়ান স্টাইল আপনাকে পড়াশোনা করাবে। এখানে আপনার বুক নলেজ থেকে, আপনার একাডেমিক নলেজ থেকে মেইন মেইন নলেজ গুলো আপনাকে বেশি দিবে। তো যার কারণে আপনি যদি মুখস্থ বিদ্যা অনেক বেশি, এটা আপনার কোনো কাজে লাগবে না এখানে। সো আপনার দেখা যাবে একটু শুরুর দিকে আপনাকে পড়ালেখাটা ধরতে একটু কষ্ট হবে, আদারওয়াইজ ইটস গুড টু গো। এটা অবশ্যই, কারণ আমি যখন এখানে পর্তুগালে পড়াশোনা করছি, এখানে কিন্তু একই জিনিস, আমাদের জি, রিসার্চ অনেক কাজ করতে হয়। রিসার্চ কাজ করে, জি। এক্স্যাক্টলি, তো আমাদের অনেক আর্টিকেল পড়তে, যেটা আমরা অভ্যস্ত না হ্যাঁ, বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ। আমরা এখানে পড়ে এসেছি যে স্লাইড পড়বো, মুখস্থ করবো, দিয়ে দিব। তো এটা জি। আসলে প্রথম 3-4 মাস, এক সেমিস্টার বুঝতে বুঝতে সময় লাগে, বা একটা টাইমে সবাই অভ্যস্ত হয়ে যায়। তো আমি পরের প্রশ্ন চলে যাচ্ছি যে আসলে নেদারল্যান্ডে আসলে পড়াশোনা করার জন্য বা অ্যাপ্লিকেশন করার জন্য কি কি ডকুমেন্টস লাগে, একদম বেসিক ডকুমেন্টস গুলো কি কি লাগে আসলে? ওকে, বেসিক ডকুমেন্টস বলতে আমি যেহেতু মাস্টার্স করতে আসছি, আপনার এসএসসি, এইচএসসি, ব্যাচেলার সার্টিফিকেট মাস্ট, ট্রান্সক্রিপ্ট তিনোটার, রেকমেন্ডেশন লেটার লাগে ইউনিভার্সিটির প্রফেসর থেকে, দুইটা লাগবে, দুইজন প্রফেসর থেকে। আর আপনার টেস্টিমোনিয়াল 3 জায়গারই লাগবে, স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটির। আর হচ্ছে আইএলটিএস সার্টিফিকেট তো লাগবেই, এমওআই দিয়ে এখানে অ্যাপ্লাই করা যায় না বললেই চলে। সো ওটা থাকলেও ভালো, না থাকলেও ভালো, এগুলাই। আর এগুলার পরবর্তীতে যখন আপনার অ্যাকসেপ্টেন্স আসে, তখন দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আইএনডি লাগে, আইএনডি পেপার জমা দেওয়া লাগে, আর একটা হচ্ছে এমডিবি লাগে এখানে। আচ্ছা, আপনি দর্শকদের জন্য একটু কাহিনী যদি আইএমডি আর এমডিটা যদি ব্যাখ্যা করতেন তাহলে আইএনডি হচ্ছে এখানের যারা ইমিগ্রেশন আসে, ইমিগ্রেন্টরা আসে, তাদের জন্য যে এখানের পেপারস যারা ওয়ার্ক করে, সেটাকে আইএনডি নেদারল্যান্ডসার বলে। তো তারা অ্যাপ্রুভাল দেয় একটা, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে। ওই ওইটা যখন আপনার ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্সটা চলে আসে, তখন আপনার ব্যাকগ্রাউন্ড গুলো সবকিছু পেপারস ভেরিফাই করে ওরা একটা ভেরিফিকেশন লেটার দেয়। ওইটাই মূলত শো করলে আপনাকে এম্বাসিতে ভিসা দিয়ে দেয়, এটাই হচ্ছে মেইন। আচ্ছা। তাহলে হচ্ছে আমরা যেটা জানলাম যে আইএলটিএস ছাড়া আসলে মনে হয় না এখন আবেদন করা যাচ্ছে, মানে না। অনেক আছে যে এমওআই দিয়ে হয়তো বা গিয়েছিল জি। সেটা কয়েক বছর আগে, কিন্তু বর্তমান সময় হচ্ছে আইএলটিএস অবশ্যই মাস্ট লাগবে, মানে 6.5 লাগে সম্ভবত মাস্টার্সের জন্য। মাস্টার্সের জন্য 6.5, তবে 6 দিয়ে আপনি আসতে পারবেন, সেটা প্রি মাস্টার্স বলে এখানে, যেটার জন্য আপনাকে ওই প্রি মাস্টার্স কোর্সটা শেষ করে আপনাকে মাস্টার্সে যেতে হবে। ওইটা মূলত 6 মাসের একটা কোর্স। ওখানে আপনার বেসিক জিনিসগুলো, যেরকম আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডে, আমাকে জাস্ট বেসিক জিনিসগুলো, ইংলিশ, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট, এগুলার একটা বেসিক কোর্স করে তারপর আপনাকে মাস্টার্স করতে আপনাকে অ্যাপ্রুভ করবে। যেটা তবে আমরা মানে 6 দিয়ে আসতে পারবেন। তার মানে আমার 6 মিনিমাম লাগবে আপনাদের জি, আইএলটিএস। 6 মিনিমাম লাগবে, আর ব্যাচেলারের ক্ষেত্রেও 6 মিনিমাম লাগবে। তো যারা হচ্ছে আইএলটিএস ছাড়া চিন্তা করছেন, নেদারল্যান্ড আনফরচুনেটলি তাদের জন্য না, কারণ নেদারল্যান্ড অবশ্যই অবশ্যই আপনাদের আইএলটিএস জি। মাস্ট লাগবে। আজ পরের প্রশ্ন চলে যাচ্ছে যে আসলে নেদারল্যান্ডে ইনটেক কয়টা হয়? এটাকে আমরা জানি সেপ্টেম্বর সবচেয়ে বড় ইনটেক হয়, এর সারা কি কোনো ইনটেক আছে কি নেদারল্যান্ডের জন্য? ওকে, নেদারল্যান্ডসে মূলত দুইটা ইনটেক হয়। একটা হচ্ছে আপনার উইন্টার, ফেব্রুয়ারি ইনটেক বলে এটাকে। আরেকটা এখানে সামার ইনটেক বলে না, এখানে অটাম ইনটেক বলে, যেটা সেপ্টেম্বর থেকে বড় ইনটেক যেটা হয়। আর এই দুইটা ইনটেক এখানে। সো আর এগুলার ডেডলাইন সম্পর্কে যদি বলি, ফেব্রুয়ারিটা আপনার শুরু হয়, সেপ্টেম্বর, অক্টোবর, 2 মাস এটার সময় থাকে, যার কারণে অনেক মানুষ অ্যাপ্লাই করতে পারে না। বাট সেপ্টেম্বরটার জন্য আপনার 3 মাস পর্যন্ত সময় থাকে, এপ্রিল টু জুন পর্যন্ত আপনার সময় থাকে।
আচ্ছা আচ্ছা। তো আমরা সাজেশন করবো যে আপনারা সেপ্টেম্বর ইনটেককে ফোকাস করে আসা ভালো, কারণ জি। পর্তুগাল যেরকম একটা ইনটেকই বলা যায়, কারণ ফেব্রুয়ারি ইনটেক আসলে খুবই শর্ট, কম কোর্স থাকে এবং আবেদন করাও যায় না কম সময়ের মধ্যে। আবেদন করলে ভিসা মানুষ অনেক সময় পেয়ে থাকে না। তো এটা আমরা বুঝলাম যে আপনারা সেপ্টেম্বর ইনটেককে ফোকাস করে আপনারা অ্যাপ্লিকেশন প্রসেসটা শুরু করতে পারেন। আর যেটা বললেন যে আবেদনটা শুরু হয় হচ্ছে সেপ্টেম্বরের জন্য এপ্রিল থেকে শুরু হয় সম্ভবত। এপ্রিল থেকে। এপ্রিল থেকে শুরু হয়, তো সামনে আবেদনটা শুরু হয়ে যাবে। আর মানুষের নেদারল্যান্ড যাওয়ার পর সবচেয়ে বড় যে প্রশ্নটা, পার্ট টাইম জব। তো সেক্ষেত্রে যেহেতু আপনি 1 বছর ধরে আছেন, বা আপনার এক্সপিরিয়েন্সটা কি, পার্ট টাইম জবে কেমন অপরচুনিটি আছে বা কিরকম ইনকাম হয়, একটা অ্যাভারেজ যদি আপনি অ্যাপ্রক্সিমেটলি বলেন, কারণ অবশ্যই তারতম্য করে। তো আপনার অভিজ্ঞতা থেকে যদি বলতেন। যখন আপনি স্টুডেন্ট ভিসায় নেদারল্যান্ডসে আসবেন, আপনাকে যখন যে রেসিডেন্স পারমিটটা দেওয়া হবে ওটার পিছনে স্পষ্ট ভাষায় লেখা থাকবে আপনি 16 ঘন্টার বেশি এখানে লিগালি কাজ করতে পারবেন না। তবে এখানে কিছু জিনিস আছে, যেমন আমরা যখন নতুন এসেছি তখন আপনি চেম্বার অফ কমার্স থেকে আপনি বিজনেস করবেন বলে শো করে আপনি আপনার একটা লাইসেন্স নিতে পারেন কাজ করার জন্য, যে আপনি এরকম বিজনেসের জন্য আপনি আপনার 16 ঘন্টা থেকে বেশি কাজ করতে হইতে পারে। এই চেম্বার অফ কমার্স আপনাকে একটা নাম্বার দিবে, যেটাকে আপনার কেভিকে নাম্বার বলা হয়। তো এই নাম্বারটা নিয়ে আপনি বিভিন্ন এজেন্সির মাধ্যমে কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং কাজ। তো এটার জন্য মূলত আর কি টেম্পার আছে, ইয়াং ওয়ান্স আছে। তো এখানে আপনি 16 ঘন্টার পরিবর্তে আনলিমিটেড ফ্রিল্যান্সিং কাজ করতে পারবেন। তবে নেদারল্যান্ডসের রিসেন্ট রুল অনুযায়ী তারা স্টুডেন্টদের জন্য এই ফ্যাসিলিটি গুলা বন্ধ করে দিচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট পড়ালেখাটাকে বেশি প্রাধান্য না দিয়ে কাজে বেশি ফোকাস করে যাচ্ছিল, যার কারণে গভর্নমেন্ট এই 2023 সালে এই রুলটা দিয়েছে যে টেম্পারি ইয়াং মান্থসে স্টুডেন্টরা আর বেশি কাজ করতে পারবে না। তবে তারা 16 ঘন্টাকে এখন 32 ঘন্টায় কনভার্ট করে দিয়েছে। তো যার কারণে আপনি লিগালি এখন 32 ঘন্টা কাজ করতে পারবেন। তবে যদি আপনার কেভিকে থাকে আপনি অনায়াসে বিজনেসের জন্য আপনার সময়টা ব্যয় করতে পারবেন, বাট কোনো এজেন্সির আন্ডারে আপনি এখন আর কাজ করতে পারবেন না। আর সেকেন্ড যে বিষয়টা, এখানে আওয়ারলি পেমেন্ট করে যে কোনো কাজের, যে কোনো অড কাজ আপনি করতে পারবেন। আওয়ারলি পেমেন্টটা অন্যান্য ইউরোপের থেকে হ্যাঁ নেদারল্যান্ডসে অনেক বেশি। আপনি যদি অন্য ইউরোপে একটা ক্লিনিং এর কাজ থেকে আমি শুরু করি, ক্লিনিং এর কাজে আপনাকে ধরেন 12 কি 13 টাকা দিবে, ইউরো দিবে, কিন্তু নেদারল্যান্ডসে সেটা আপনার 18, 19, 20 টাকাও দেয়। কেটারিং এ পর্যন্ত আপনাকে 25 টাকা করে দিয়ে দিবে। সো এখানে হ্যাঁ আওয়ারলি পেমেন্ট অন্যান্য ইউরোপ কান্ট্রির থেকে একটু বেশি। তবে হ্যাঁ ট্যাক্সও এখানে বেশি, এটাই আর কি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে আমরা যেটা বুঝলাম যে উনি যেটা বলছিল 16 ঘন্টাকে যেহেতু 32 ঘন্টা করেছে, তার মানে আপনার পড়াশোনাকে ঠিক রেখে মানুষ চাইলে অনেক কাজটা করতে পারে, ব্যালেন্স করতে পারবে আর কি, যদি জি তারা জি balance করতে পারে আর কি। তাহলে পরে যে প্রশ্নটা, যেহেতু এখানে যেটা বললেন যে আওয়ারলি রেট বেশি বা ট্যাক্সও বেশি, তো এখানে আপনার লিভিং কস্টটা কিরকম? তাহলে এখানে যে কস্টিং এর ব্যাপার আছে, যে এটা শহর শহর ভেদে এটা অবশ্যই নির্ভর করে, শহর ভেদে। জি তো যদি কিনা বড় শহরে যেগুলো যেগুলো হয় আর কি, আমস্টারডাম কিংবা রটারডাম, যেখানে আপনি মনে হয় আছেন বা আপনি জানি না জি। আপনি কোথায় আছেন, তো এইখানে আপনার খরচটা তারতম্য কিরকম হয়, বা যদি কিরকম সেভিংস করতে পারে যারা জব, পার্ট টাইম জব করে, বা মানে তারা যদি একটা ফিনান্সিয়াল যারা প্ল্যান করছে, টিউশন ফি দেওয়াটা পসিবল কিনা, নাকি বাসা থেকে আনতে হবে, এই ব্যাপারগুলো একটু যদি বলতেন আর কি। ওকে, প্রথমে হাউজিং কস্টের ব্যাপারে বলি। হাউজিং কস্ট থেকে বড় কথা হচ্ছে এখানে হাউজিং ক্রাইসিস অনেক। কারণ হচ্ছে এখানে মাল্টিকালচারাল পিপল থাকে। তো দেখা যাচ্ছে মেইন মেইন সিটি যেগুলো আমস্টারডাম, রটারডাম, উটরেক, ডেন হ্যাগ, এগুলাতে বাসার ক্রাইসিস অনেক বেশি। একটা ইন্টারন্যাশনাল মানুষ যখন বাসা সার্চ করতে যায় মিনিমাম 2 মাস আগে থেকে তার বাসা দেখা লাগে। তো বাসার যেরকম ক্রাইসিস অনেক, বাসা ভাড়াটাও অনেক এক্সপেন্সিভ। এখানে আপনি যদি পার পার্সন যদি আপনি একটা রুম হিসাব করেন তাহলে আপনার মিনিমাম 500 থেকে 600 টাকা আপনার বাজেট থাকতে হবে ভালো সিটিতে থাকতে গেলে। আর ফ্যামিলি বাসার ক্ষেত্রে সেগুলো অন্যান্য, বা স্টুডিওর ক্ষেত্রে এগুলো 1000 প্লাস হইতে পারে। তো হ্যাঁ লিভিং কস্টটা অনেক বেশি। তবে হ্যাঁ কাজ করলে আপনি দিতে পারবেন লিভিং কস্ট। আর সেকেন্ড যেটা জিজ্ঞাসা করলেন টিউশন ফি কাজ করে করা যাবে কিনা, এটা
স্পেসিফিক অ্যান্সার, ডিরেক্ট অ্যান্সার হচ্ছে না। যদি আপনার প্যারেন্টস আপনার টিউশন ফি বেয়ার করে, গুড টু গো। বাট এখানে কাজ করে লিভিং এক্সপেন্স দিয়ে টিউশন ফিটা দেওয়া, যদি আপনি উইদাউট স্কলারশিপ, আই মিন এখানে স্কলারশিপের অপশন পার্টিকুলার ইউনিভার্সিটি গুলাতে নেই, তবে যদি টিউশন ফি দিয়ে পড়েন, আমি বলবো যে না, আপনি কাজ করে পারবেন না সেটাতে। হ্যাঁ, কারণ আপনি জানেন যে নেদারল্যান্ড টিউশন ফি একটু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি থেকে একটু বেশি, যেহেতু জি। এক্সপেন্সিভ কান্ট্রি। তো আপনি যেহেতু কাজ করে আপনার নিজের লিভিং এক্সপেন্স প্লাস টিউশন ফি ম্যানেজ করে একটু কষ্টসাধ্য হবে, এটা অবশ্যই আপনার চিন্তা করে আপনার নেদারল্যান্ড চয়েস করা ভালো আর কি। পরের যে প্রশ্নটা যেটা আসে যে পড়াশোনা শেষে জবের অপরচুনিটি কিরকম, যারা কিন্তু সাকসেসফুলি পড়ালেখাটা শেষ করছে তাদের আসলে কি পজিশন জব করছেন, কিংবা আসলে জব পাওয়া যায় কিনা, প্রফেশনাল জব বা যে জবগুলো অফিস জব যেটাকে আমরা বলে থাকি, সে অপরচুনিটি কিরকম মনে হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স থেকে? ওকে, এখানে যেটা আপনি গ্রাজুয়েশনের পর আপনাকে এখানে 1 ইয়ার জব সিকিং ভিসা দেওয়া হয়, যেটাকে এখানে অপরচুনিটি ইয়ার বলা হয়ে থাকে এখানে। তো ওই 1 ইয়ারের মধ্যে আপনাকে আপনার রিলেটেড সাবজেক্টের মধ্যে কাজ ম্যানেজ করতে হবে, আর উইথ সেটা আপনার কোম্পানি আপনাকে স্পন্সর করতে হবে, তাহলে আপনাকে তারা পিআর এর সুযোগ দিবে, যেটা 5 বছরের হয়ে থাকে পরবর্তী। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা, আমি যেহেতু সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে পড়ালেখা করছি, লজিস্টিক্স মেইনলি, আমি অলরেডি কাজ করছি লজিস্টিক্স ওয়্যার হাউসে ওখানে। আর আমি যেগুলা আমার অ্যালুমনাই থেকে যত কিছু দেখেছি, তারা প্রত্যেকেই, যারা গ্রাজুয়েশন শেষ করেছেন, প্রত্যেকেই কম বেশি ভালো কোম্পানিতে লজিস্টিক্স সাপ্লাই চেইন ম্যানেজার হিসাবে কাজ করছেন। সো হ্যাঁ, অপরচুনিটি অনেক ভালো আছে, কারণ এখানে ইংলিশ স্পিকিং কান্ট্রি, সো অফিসগুলোতেও আপনার ইংলিশই। তো আপনি যদি ওয়েল ডান পড়াশোনা করতে পারেন, এবং খুব বেশি যে অনেক হায়ার সিজিপিএ হইতে হবে এখানে ম্যাটার করে না। আপনার ভালো এক্সপিরিয়েন্স থাকলে, আপনার এক্সপিরিয়েন্স ভালো থাকলে, কমিউনিকেশন স্কিল ভালো থাকলে, আপনি জব ম্যানেজ করতে পারবেন ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে পড়াশোনাটাকে তাকে শেষ করতেই হবে, যেটা কিনা আমরা জি। অনেক মানুষজন, যেটা আমরা পড়াশোনাটা অনেক সময় ছেড়ে দিচ্ছি বা চিন্তা ভাবনা করছি। বা আপনি যারা পড়ালেখা শেষ করবেন ঠিক মতো, তাহলে আপনার জন্য খুব ভালো অপরচুনিটি অবশ্যই ওয়েট করছে। আমি ছোট্ট একটা বিষয় যেটা আমি অ্যাড করতে চেয়েছিলাম, যেটা পারিনি, সেটা হচ্ছে যে হাউজিং ক্রাইসিসটা। আপনার যেটা হচ্ছে মানুষজন অফার লেটার পাবে ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি কোনো হেল্প করবে তাদের হোস্টেল বা অ্যাকোমোডেশনের জন্য ইউনিভার্সিটি ক্ষেত্রে, নাকি তাকে আলাদাভাবে অ্যাকোমোডেশনটা খুঁজে খুঁজে নিতে হবে? আচ্ছা, এখানে মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি আপনাকে হাউজিং এর বিষয় হেল্প করে না, তবে পার্টিকুলার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে আপনি যখন অ্যাপ্লিকেশন শুরু করবেন, তখন থেকেই আপনার হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন শুরু করে দিতে হবে। কারণ এখানে এত বেশি ক্রাইসিস যে আপনি এসেই তখন ইউনিভার্সিটি আপনাকে ম্যানেজ করে দিতে পারবেন না। সো যখন আপনি অ্যাপ্লিকেশন শুরু করছেন, ওই মোমেন্ট থেকে আপনার হাউজিং এর জন্য অ্যাপ্লিকেশন শুরু করতে হবে। কিন্তু এগুলা সব ইউনিভার্সিটির ক্ষেত্রে না, কিছু কিছু ইউনিভার্সিটি অফার করে হাউজিং সুবিধাটা। এই প্রশ্নটা হচ্ছে অনেকেই করে আর কি। আমি জানি এটা আপনি কতটুকুন আপনি ধারণা দিতে পারবেন যে ক্রেডিট ট্রান্সফার কি পসিবল কিনা। যে ক্রেডিট ট্রান্সফার বলতে বোঝাচ্ছে যে অনেকে বাংলাদেশ থেকে ক্রেডিট ট্রান্সফার করতে চায়, অনেকে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি থেকে ট্রান্সফার করতে চায়। এটা কি পসিবল কিনা, নাকি এটা আসলে সুযোগটা সেরকম নেই? আমরা একটা ইরাসমাসে একটা প্রোগ্রাম আছে যারা কিনা ইউরোপে একটা কান্ট্রিতে একটা সেমিস্টার করতে পারে, সেটা পর্তুগালেও আছে, অনেক কান্ট্রিতে আছে। কিন্তু কেউ কি এরকম পসিবল কি দেখেছেন আপনি যে সরাসরি ক্রেডিট ট্রান্সফার করেছেন বা এমন কিছু? আহ আমি যতটুকু জানি, না করা যায় না, বাংলাদেশ থেকে তো নাই। এবং আপনি যদি ইউরোপিয়ান কোনো কান্ট্রি থেকে এখানে ট্রান্সফার হতে চান, এটারও অ্যান্সার না। এবং যদি আপনি নেদারল্যান্ডস থেকে অন্য কোথাও শিফট হতে চান, এটারও অ্যান্সার না, কারণ নেদারল্যান্ড আপনাকে অন্য দেশের ক্রেডিট তারা একসেপ্ট করবে না। আপনার এখানেই তাদের স্টাডি কমপ্লিট করতে হবে, সব ক্রেডিট এখানে হতে হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনার শহর নির্বাচন বলতে বুঝেছি যে যারা নেদারল্যান্ডে আসার জন্য চিন্তা ভাবনা করছেন, তাদের কোন কোন শহরগুলো আসলে চিন্তা করা উচিত, বড় বড় শহরের যে কয়টা কিছু নাম বলতেন বা সুযোগ সুবিধা বেশি আছে তাহলে। আচ্ছা, তো আমি থাকি মেনলি রটারড্যামে। রটারড্যাম অনেকেই চিনবেন, এটা হচ্ছে ইউরোপের সবচেয়ে বড় পোর্ট সিটি যেটা। তো অবশ্যই সিটি আপনাকে নির্বাচন করে আসতে হবে, কারণ দেখা যায় আপনি যদি অনেক গ্রামাঞ্চলের ইউনিভার্সিটি গুলোতে চলে যান, ওখানে কিন্তু আপনার
কাজের অপরচুনিটি অনেক কম থাকে, তখন কিন্তু আপনি লিভিং এক্সপেন্সটাও ওভাবে বিয়ার করতে পারবেন না। সো যদি আপনি নেদারল্যান্ডস চুজ করেই থাকেন, সবচেয়ে ভালো অবশ্যই আমস্টারডাম, এরপরে রটারড্যাম আছে, ডেনহাগ আছে, উট্রেক আছে। এইসব জায়গাগুলোতে আপনার কাজের অপরচুনিটি অনেক ভালো থাকে। সো ট্রাই করবেন এইসব সিটিগুলোর মধ্যে আসা। আচ্ছা, এর পরবর্তী সময় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি আসলে যে কস্টিং এর ব্যাপারটা আসলে কিরকম খরচ আসলে, মানে খরচটা আমরা যতটুকু দেখেছি যে যেটা বলছে এক্সপেন্সিভ, তো নেদারল্যান্ড সম্ভবত 1 থেকে 1.5 বছরের কোর্সগুলোর মেয়াদ হয়ে থাকে। তো এই 1-1.5 বছর মাস্টার্স এর ক্ষেত্রে। মাস্টার্সের ক্ষেত্রে, জি। তো জি। কিরকম খরচটা পড়তে পারে, কিরকম বাজেট করা উচিত আসলে নেদারল্যান্ডে? ওকে, এটা হচ্ছে ডিপেন্ড করে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি, তবে মোস্ট অফ দ্য কেসেস আপনার মিনিমাম 25,000 আপনার ব্লক অ্যাকাউন্টে থাকতে হবে, ইউরো, যেটা আপনার বাংলাদেশি টাকার অলমোস্ট 30 লাখ তো হবে এখন, যে যদি ইউরো 30 হিসাব লাখ জি। করেন। তবে এখানে দুই ধরনের স্কলারশিপও আছে, যেটা আমি মেনশন করিনি আগে। ফুল ফুল ফান্ডেড হয় এগুলা। একটা হচ্ছে ওকেপি স্কলারশিপ আছে, অরেঞ্জ নলেজ প্রোগ্রাম বলে এটাকে। আর একটা ইরাসমাস আছে, কারণ ইরাসমাস ইউনিভার্সিটি কিন্তু নেদারল্যান্ডস থেকেই উৎপত্তি স্থল এখানের। আচ্ছা। তো ইরাসমাস আর ওকেপি স্কলারশিপ আছে, এটা প্রত্যেক বছর এক একটা সাবজেক্ট ওয়াইজ এবং বিভিন্ন কান্ট্রি ওয়াইজ স্কলারশিপ দিয়ে থাকে। সো আপনি এগুলাও সার্চ করতে পারেন যে এই বছর বাংলাদেশের জন্য আছে কিনা, আমার সাবজেক্টটার জন্য আছে কিনা, যেটা আমি পড়তে যাচ্ছি। তো এটা রিসার্চ করলেও আপনি ফুল ফান্ডেডেও আসতে পারবেন। আর পিএইচডি তো ফুল ফান্ডেড হয়। আচ্ছা, তো আমার মনে স্টাডি নেদারল্যান্ড সম্ভবত অফিসিয়াল ওয়েবসাইট, তাদের ওখানে গেলে ইনফরমেশন গুলো মনে হয় তারা পেয়ে জি, যাবে, প্রত্যেকটা আমি ইনফরমেশন। বলবো যে সবচেয়ে ইউরোপের যদি ইজিয়েস্ট অ্যাপ্লিকেশন প্রসেস থাকে সেটা নেদারল্যান্ডস। অবশ্যই নেদারল্যান্ড অবশ্যই জন্য আপনারা নেদারল্যান্ডকে চুজ করতে পারেন, যাতে বাজেটটা যে সবকিছু চিন্তা করে যাবেন, কারণ অনেকে আছে যে মানে যাওয়ার পরে অনেক মানে বাস্তবিক সম্মুখীন একটা কিছু হয়, তখন তারা সিদ্ধান্ত কিন্তু আপনি পরবর্তী সময় পরিবর্তন করা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আম, তার আমি যে পরের যে কোশ্চেনটা আমি করতে চাই সেটা হচ্ছে ব্যাচেলারে আসাটা আপনি কি মনে করেন উচিত কিনা? অনেকে আছে যে বিশেষ ব্যাচেলারে হচ্ছে 3টা বছরের প্রোগ্রাম, যে এই কস্টিং তখন আর বেড়ে যায়। তো আপনি কি এরকম দেখেছেন যে ব্যাচেলারে এসে ঠিকঠাক ভাবে তার গ্রাজুয়েশন কমপ্লিট করেছে বা এরকম কিছু, বা তাদেরকে আপনি কি সাজেস্ট করবেন কিনা ব্যাচেলারে আসার জন্য? ব্যাচেলারে আমার দেখা, হ্যাঁ, কয়েকজন ডেডিকেটলি পড়ে আপনার শেষ করতে পেরেছে, কিন্তু তাদের ফ্যামিলি ব্যাকআপটা অনেক বেশি ছিল আমি বলবো। সো হ্যাঁ, আপনার যদি এরকম ফ্যামিলি ব্যাকআপ ভালো থাকে, অপরচুনিটি থাকে, অবশ্যই ব্যাচেলার করতেও আসতে পারবেন। তবে হ্যাঁ, মাস্টার্স এর ক্ষেত্রে আপনি একটু কষ্ট করলেই পারবেন। তবে ব্যাচেলার জন্য আমি সবাইকে সাজেস্ট করব না, যাদের একমাত্র ফ্যামিলি ব্যাকআপ আছে তারা ট্রাই করতে পারেন। আমরা নেদারল্যান্ডকে সামনে হচ্ছে আরো ইনফরমেশন দিব, যে আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশনে জানাবেন, এটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে সেটা নেক্সট একটা ফলো আপ পডকাস্ট আমরা করতে পারি। আম, পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কাদের নেদারল্যান্ডে আসা উচিত না, মানে আমরা তো এখন নেদারল্যান্ডে অনেক ভালো ভালো কথা বলেছি। আমি একটা বড় একটা জিনিস বুঝলাম, যাতে বাজেটটা কমে। এছাড়া কি আরো কোনো কারণ আছে যাতে নেদারল্যান্ডকে তারা হচ্ছে অন্য কান্ট্রি চুজ করতে পারে নেদারল্যান্ডকে বাদ দিয়ে? এটা আপনার কাছে কি মনে হয়? আহ নেদারল্যান্ড অনেক ঠান্ডা দেশ আপনি বলতে পারেন। এখানে ঠান্ডায় মানে চরম লেভেলের ঠান্ডা থাকে। তো যাদের ঠান্ডার সমস্যা আছে তারা 1 নম্বরে বাদ। কারণ আমি বলবো না যে শরীরের উপরে আপনার বেশি প্রেসার দিয়ে থাকা উচিত, মানে এখানে আপনি বের হবেন, আপনাকে বাতাস অত ধাক্কা দিয়ে আপনাকে নিয়ে যাবে, এরকম অবস্থা হয় মাঝে মধ্যে ওয়েদারের। আর অবশ্যই সেকেন্ড যেটা, যাদের হচ্ছে বাজেট কম বা ফ্যামিলি ব্যাকআপ নেই, তাদেরকে আমি সাজেস্ট করব যে এখানে এসে কষ্ট না করার এত। কারণ ফিউচারটা ওইভাবে উম, নাও হতে পারে। সো এই জন্য আমি তাদেরকে সাজেস্ট করবো। তাদের জন্য আমি এখানে একটা অ্যাড করি যে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে বাজেট যাদের হচ্ছে সমস্যা বা কিছু, তাদের জন্য কিন্তু কিন্তু অনেকগুলো কান্ট্রি আছে। যেমন আমি এক্সাম্পল দিই, আমি পর্তুগালে আছি। পর্তুগালে কিন্তু আমি 2 বছরে মাস্টার্স করছি, এটা কিন্তু কস্টিংটা পড়ছে 6,000 ইউরো।
2 বছরে 6,000 ইউরো, যেটা কিনা নেদারল্যান্ডে মনে হয় এক সেমিস্টারের টাকা সম্ভবত। জি, এক সেমিস্টারে 6,000। এক্স্যাক্টলি। জি। তো আমি এখানে পর্তুগালে কিন্তু আপনি এই সেম টাকাতে 2 বছরে মাস্টার্স করতে চান, পর্তুগালের ওয়েদারও কিন্তু অনেক ভালো। তো আপনারা কিন্তু ব্যাপক করে চিন্তা করবেন যে ইউরোপে কিন্তু অনেকগুলো দেশ আছে, যে আপনি আসলে যখন দেশটা সিলেকশন করছেন, আপনার ক্রাইটেরিয়া গুলো কি কি, আপনার কিরকম বাজেট আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু তারতম্য করবে আপনার উদ্দেশ্য বা আপনার ফিউচার গোলটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি হচ্ছে লাস্টের দিকে যে কিছু প্রশ্ন করব, যে ইউনিভার্সিটি সার্টিফিকেটসটা কিরকম গ্রহণযোগ্য সারা ইউরোপে। আমি যতটুকু জানি যে ইউরোপিয়ান সার্টিফিকেটস গুলো সারা বিশ্বে গ্রহণযোগ্য। তারা কি এমনকি কোনো সম্ভাবনা আছে যে সার্টিফিকেটস পাওয়ার পরে তারা অন্য কান্ট্রিতে শিফট করেছে, অন্য কোনো কান্ট্রিতে জবের জন্য তারা গিয়েছে, এরকম কিছু? যে অনেকে আছে যে যারা জার্মানি যেতে চাচ্ছে, পছন্দের দেশ, কিংবা হচ্ছে ফ্রান্স, তাদের জন্য হচ্ছে হয়তো বা তারা সাকসেসফুলি পড়ালেখাটা শেষ করে হয়তো বা তারা যাওয়ার জন্য হইতেও পারে। তো সেক্ষেত্রে কি আপনার কোনো অভিজ্ঞতা বা আপনার কোনো মতামত আছে কিনা, সেটা একটু জানতে। জি, এখানে আপনি যদি একবার আপনার ইউনিভার্সিটিটা শেষ করে আপনার কাছে সার্টিফিকেট থাকে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক মূল্যবান আছে। শুধু ইউরোপে না, এখান থেকে অনেকেই পড়ালেখা শেষ করে আপনার ইউএসএ, কানাডাতেও জবে মুভ করতেছে। সো হ্যাঁ, এখানের সার্টিফিকেট ওয়ার্ল্ডে ওয়েল নোন। সো অ্যাবসলিউটলি ইটস ওয়ার্থ ইট। আচ্ছা, আহ সর্বশেষ প্রশ্ন সেটা করব যে পাসপোর্ট পাওয়া যায় কিনা, সবচেয়ে আমাদের যে একটা সোনার হরিণ যেটাকে বলি আমরা। তো পিয়া তো আমরা যেটা শুনলাম যে 5 বছর আসলে স্পন্সরশিপ জব ম্যানেজ করতে হবে, আসলে পাসপোর্ট পাওয়া যায় কিনা এবং পাসপোর্ট কি কেউ পেয়েছে কিনা, বা আসলে বাস্তব অভিজ্ঞতাটা আপনার কাছে কি মনে হচ্ছে পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে? যদি আপনি পড়ালেখার পরে 1 ইয়ার জব সার্চিং ভিসায় মেনটেন করে জবটা পেয়ে যান, তারপরে আপনি ওই 5 বছরের মেয়াদে লিগালি এখানে থাকেন এবং জব কন্টিনিউ করেন, জব এর মধ্যে আপনি সুইচও করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তারপরে যে আপনি পিআর এর জন্য অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তখন আপনাকে ল্যাঙ্গুয়েজটা লাগবে, ল্যাঙ্গুয়েজে আপনার B1 B2 পর্যন্ত লাগে। তখন তারপরে আপনি এখানের কারিকুলাম অনুযায়ী প্রসিডিউর গুলো ফলো করলে হ্যাঁ, অনেকেই পাসপোর্ট পেয়েছে এখানে। তার মানে পাসপোর্ট অবশ্যই পাওয়া যায়, এমন কোনো ইয়ে নাই। তবে অনেক ধৈর্য থাকতে হবে। অবশ্যই ইউরোপে আসলে আপনার মোটামুটি 8 থেকে 10 বছর, 12 বছর এরকম একটা পিরিয়ড জি। পাসপোর্ট পাওয়া পর্যন্ত। তবে পর্তুগালে আমি যদি আবার একটা এক্সাম্পল দিই, পর্তুগালে 5 বছর পরেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য এলিজিবল হয়ে যাবেন, কিন্তু যেটা কিনা আপনার পেতে আরো 1-2 বছর লাগতে পারে। তো 6 বছর 7 বছরের মধ্যে আপনি পাসপোর্টটা পেয়ে যাবেন। তো আমি একদম শেষের দিকে চলে এসেছি। আমি যদি ফাইনালি বলি, আপনার যদি কোনো টিপস বা কোনো মন্তব্য থাকে যারা কিনা ফিউচার নেদারল্যান্ড আসতে চাচ্ছে, তাদেরকে কি সাজেশন দিবেন, বা কেন নেদারল্যান্ডকে কিভাবে তারা চুজ করতে পারে বা কাজের জন্য আসাটা উচিত হবে, এটা আপনার মতামত বা আপনার যে এক্সপিরিয়েন্সটা সেটা যদি বলতেন আর কি, ফিউচার অ্যাপ্লিকেন্টদের জন্য, যেহেতু সামনে আমাদের হচ্ছে নেদারল্যান্ডে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে। জি। আহ আমি বলবো যাদের আইএলটিএস আছে দেওয়া 6.5 অ্যাবভ, তারা তো অ্যাপ্লিকেশন করতেই পারবে। বাট যারা আসতে চাচ্ছেন বাট এখনো আইএলটিএস টা দেওয়া হয়নি, অবশ্যই আপনি ডেডলাইনের 3 মাস আগে অ্যাটলিস্ট প্রিপারেশন নেওয়া শুরু করবেন আইএলটিএস টার, যাতে আপনি ওই টাইম শিডিউলটার মধ্যে আপনার রেজাল্টটা আপনার হাতে থাকে। তাহলে আপনি অ্যাপ্লিকেশনটা শুরু করতে পারবেন। আর অন্যান্য সাজেশন বলতে, যদি আপনি বাজেট ওকে থাকে আপনার, ও আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি কিন্তু আপনাকে অবশ্যই একটা ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ ছাড়া কিন্তু আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দেয় না। সো ওই ইন্টারভিউটা অনেক ভালোভাবে ক্র্যাক করতে হবে, যাতে আপনাকে সবাই, মানে ওই প্রফেসর মনে করে আপনি এলিজেবল এখানে পড়ার জন্য। অনেকগুলো কোয়েশ্চেন করবে আপনার এডুকেশন বেসড, আপনার ফুড হ্যাবিট এক্সেট্রা, অনেক কিছু। আধা ঘন্টা প্লাস, আমার যেরকম হয়েছিল, আমার এক্সপিরিয়েন্স, আধা ঘন্টা প্লাস একটা ইন্টারভিউ হয়। তো ওইটা আপনাকে অনেক সুন্দরভাবে ক্র্যাক করতে হবে যদি আপনি এখানের অফার লেটারটা পেতে চান। কারণ আপনার অ্যাপ্রোচটা অনেক হাই থাকতে হবে, যে আপনি এডুকেশনের পর কি করতে চান, এডুকেশনটা কিভাবে কন্টিনিউ করতে চান। তো ওইটা আপনার খুব ভালো করে দিতে হবে। এটা একটা সাজেশন। আর হচ্ছে ব্লক মানি তো অবশ্যই, যেটা বলছি। আর লিভিং কস্টটা আপনি বের করতে পারবেন কাজ করলে, তবে হ্যাঁ, আপনি কষ্ট করতে হবে অনেক এখানে, এটাই। সো আপনার যদি কষ্ট করার মতো এবিলিটি থাকে, অনেক ধৈর্য থাকে, আহ
তো আপনি পেশেন্স নিয়ে এখানে অ্যাপ্লাই করতে পারেন, তো এটাই আমার খুবই সাজেশন খুবই থাকবে। খুবই ধন্যবাদ আজকে আসার জন্য, এবং আমরা যে জানতে পারলাম আজকে নেদারল্যান্ডকে নিয়ে, এবং আপনারা নেদারল্যান্ডের যাদের যে উপসংহার আমি বলতে পারি, যাদের বাজেটটা ভালো আছে, স্ট্রং বাজেট আছে, ব্লক অ্যাকাউন্টে ভালো একটা ফ্যামিলি ব্যাকআপ আছে, তারা নেদারল্যান্ডের জন্য অনায়াসে চুজ করতে পারেন। কিন্তু ভালো একটা দেশ, বাংলাদেশে এম্বাসি আছে, আপনার দিল্লিতে যাওয়ার কোনো ঝামেলা নেই, খুবই একটা স্ট্রেস ফ্রি ভাবে আপনি ভিসাটা পাবেন। এই প্রত্যেকটা জিনিস আপনি যদি খুব সুন্দরভাবে করতে চান, নেদারল্যান্ড ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আমাদের আমাদের আসার জন্য। থ্যাংক এই ইউ সো মাচ আমাকেও ইনভাইট করার জন্য, সবার এবং সামনে আমার জিনিসগুলা উপস্থিত করার জন্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোন এপিসোডে আবার কোন নতুন একটা দেশ নিয়ে আবার নতুন কোনো অতিথি নিয়ে আমরা কথা বলবো। তার আগে সবাই ভালো থাকেন এবং আবার দেখা হবে। সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।